মহান মে দিবসে দেশ জুড়ে বর্ণাঢ্য র্যালি, সভা সমাবেশ। ন্যায়ভিত্তিক মজুরি কাঠামো প্রতিষ্ঠায় এক হয়ে কাজ করার আহ্বান শ্রম উপদেষ্টার। শ্রমিকের অমানবিক জীবনের অবসান ঘটাতে চায় জামাত। মে দিবসের সমাবেশে দলের আমির, নয়াপল্টনে বিএনপির সমাবেশ দুপুরে। ব্যবসা বাণিজ্যে কুরিয়ার পার্সেল সার্ভিস এনেছে নতুন দিগন্ত। পঞ্চগড়ে হস্তশিল্প, কৃষি পণ্য বেচাকেনায় দিনে কোটি টাকার লেনদেন। এবং সপ্তম দিনের মতো কাশ্মীর সীমান্তে গোলাগুলি, ভারতের আকাশসীমায় পাকিস্তানের বিমান চলাচলে নিষেধাজ্ঞা, উত্তেজনা কমানোর আহ্বান যুক্তরাষ্ট্রের। স্বাগত জানাচ্ছি এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনেক। মহান মে দিবস উপলক্ষে দেশজুড়ে র্যালি ও সভা সমাবেশ করছে বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠন। সে খবর জানাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন সহকর্মী সাজিদ আরাফাত। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সাজিদ, আমি দেখতে পাচ্ছি বেশ কিছু সংগঠন একত্রিত হয়ে সেখানে সভা সমাবেশ এবং র্যালি করছেন। তো জানতে চাই যে আসলে সেখানকার উপস্থিত যারা আছেন তারা শ্রমিকদের আন্দোলন, অধিকার সংরক্ষণে কি বলছেন, তাদের দাবির কথা জানতে চাই আপনার থেকে। আজকে আন্তর্জাতিক যে শ্রমিক দিবস, সেই দিবস উপলক্ষে অনেকগুলো সংগঠন, শ্রমিক সংগঠন, কিন্তু প্রায় আমি যদি ভুল না করে থাকি প্রায় অর্ধশতক সংগঠন হয়তোবা সকাল থেকে এখন পর্যন্ত এখানে বিভিন্ন দাবি দেওয়া এবং আন্দোলন নিয়ে তারা কিন্তু সমাবেশ, র্যালি, তাদের যে মানববন্ধন, সেই সব যে আয়োজন বা কর্মসূচি সেগুলো কিন্তু পালন করেছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি এখনও কিন্তু অনেক শ্রমিক সংগঠনগুলো, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ কিংবা শ্রমিক ফেডারেশন, শ্রমিক সংঘ, এছাড়াও গার্মেন্টস শ্রমিক যে ফেডারেশনগুলো রয়েছে, সবাই কিন্তু এই মুহূর্তে এই প্রেস ক্লাবের সামনের এই রাস্তায় অবস্থান করছে এবং তারা তাদের যে দাবি দেওয়া মে দিবস উপলক্ষে আন্তর্জাতিক যে শ্রমিক দিবস আজ, সেই শ্রমিক দিবসটি কিন্তু তাদের জন্যই বলা চলে এবং আজকের এই দিনটি শুধুমাত্রই তাদের বলা চলে। এবং সেই দিনকে উপলক্ষে তারা কিন্তু তাদের নিজেদের যে দাবি দেওয়া রয়েছে, মজুরি নিশ্চিতকরণ, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা থেকে শুরু করে ন্যূনতম মজুরি, গণতান্ত্রিক শ্রম আইন, সব কিছুকে যেন তাদের পক্ষে এবং ন্যায্যতার ভিত্তিতে তাদেরকে দেয়া হয়, তাদের অধিকার সংরক্ষণ করা হয়, সেই বিষয়গুলোই কিন্তু তারা তুলে ধরছেন এই সংক্ষিপ্ত সমাবেশ বলি কিংবা র্যালি বা যে শোভাযাত্রা করছেন অনেকেই, এই সব কিছুর মাধ্যমে কিন্তু তারা এখানে এইসব তুলে ধরছেন। এবং শ্রমিক নেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, অনেকেই যারা শ্রমিক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা তাদের দাবি দেওয়াগুলোর কথা বলছিলেন। এবং এখানে কিছুক্ষণ আগে নৌযান শ্রমিক ফেডারেশনের একটি সংক্ষিপ্ত সমাবেশ ছিল, সেটি শেষ হয়ে গিয়েছে। এর পরবর্তীতে কিন্তু একের পর এক বিভিন্ন সংগঠনগুলো এখানে এসে তাদের যে আনুষ্ঠানিকতা, যে কর্মসূচি, সেই কর্মসূচির কার্যক্রমগুলো তারা সম্পন্ন করছে। আমরা রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছি, প্রেস ক্লাবের সামনে, মেট্রো রেলের নিচে থেকে শুরু করে একেবারে কদম ফোয়ারা পর্যন্ত পুরো রাস্তা জুড়ে কিন্তু শ্রমিকদের যে আজকের অধিকার আদায়ের যে নিশ্চিতের যে দাবি দেওয়াগুলো, সেই দাবিতে কিন্তু তারা নেমেছে। এবং তারা বলছে যে শ্রমিকদের যে ন্যূনতম মজুরি কিংবা মাতৃত্বকালীন ছুটি, নারী শ্রমিকদের এবং তাদের যে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা, সেই শ্রম ঘন্টা নির্ধারণ করে দেয়া বা কিংবা তাদের যে ন্যায্য মজুরি রয়েছে, সেই মজুরির বিষয়গুলোকে যাতে সঠিকভাবে প্রণয়ন করা হয়, সব কিছু দাবি কিন্তু তারা তুলে ধরছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এখানে একটি সমাবেশ করছে, এরপরে হয়তো র্যালি করবে। এর আগে আমরা দেখেছি যে গার্মেন্টস কর্মীরা একটি বর্ণাঢ্য র্যালি করেছেন, র্যালি শেষে এখানে এসে সংক্ষিপ্ত সমাবেশ করছেন। কিছু কিছু সংগঠন মানববন্ধন করছেন, সেই মানববন্ধন থেকে কিন্তু তারা তুলে ধরছেন তাদের যে অধিকার আদায়ের বিষয়গুলো এবং আগামী দিনে তাদের অধিকার সংরক্ষণ করা হয় যাতে, এবং স্থায়ী শ্রমিক নিয়োগ সহ বিভিন্ন দফা, বিভিন্ন দাবিগুলো তারা কিন্তু তুলে ধরছেন। এবং শ্রমিক শ্রেণীর যে ন্যূনতম মজুরি কিংবা তাদের যে ন্যায্য অধিকার আদায়ের যে দাবি দেওয়াগুলো নিশ্চিত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো যাতে মালিক পক্ষ দ্রুত সময়ের মধ্যে করে, সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরছেন। এবং মালিক শ্রমিকের সমন্বয়ে আগামী দিনগুলোতে যাতে তারা একটি সুষ্ঠু কাজের পরিবেশ, সুষ্ঠু কর্ম পরিবেশ নিশ্চিত করা যায়, সেই দাবি তারা করছেন। এবং
সেটি কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠন তাদের যে চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়ার কথাগুলো তুলে ধরছেন গণমাধ্যমের সামনে। এই প্রেস ক্লাবের সামনে তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির মাধ্যমে। তো সবশেষ খবর এই ছিল আমার কাছে এখন পর্যন্ত। চলে যাচ্ছি স্টুডিওতে। এবার চলে যেতে চাই ময়মনসিংহে, সেখানে আছেন সহকর্মী হারুন রশিদ। হারুন, আপনি তো নতুন বাজার আছেন এবং সেখানে বেশ কিছু র্যালি অনুষ্ঠিত হয়েছে। জানতে চাই যে সেখানে আজকে কি কর্মসূচি রাখা হয়েছে এবং যারা শ্রমিক নেতা আছেন তাদের মন্তব্য বা কি আজকের এই দিনটিকে কেন্দ্র করে। অনেক ময়মনসিংহে কিন্তু নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হচ্ছে এবং আমরা যেটি দেখছি যে এই মুহূর্তে ময়মনসিংহ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয়ের সামনে শ্রমিক দলের একটি সমাবেশ হচ্ছে, মহানগর শ্রমিক দল। এবং মহানগর শ্রমিক দলের আয়োজনে আজকের এই সমাবেশের পরেই কিন্তু এখান থেকে একটি মে দিবসের র্যালি বের করা হবে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে শ্রমিক দল, বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এই বিএনপির কার্যালয়ের সামনে এসে জড়ো হচ্ছেন এবং এইখানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে, প্রথম মে দিবসের আলোচনা সভা, এবং এরপরই কিন্তু মে দিবসের মিছিল বের হবে মহানগর শ্রমিক দলের আয়োজনে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই বিএনপির নেতৃবৃন্দ কিন্তু যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপির কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এবং ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওহাব আকন্দকে আমরা মঞ্চে দেখতে পাচ্ছি এবং ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম, মাহবুব, শাহ শিব্বির আহমেদ ভুলু সহ নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যেই সবার যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিক দল নেতা এখানে বক্তব্য রাখছেন এবং এরপরে কিন্তু বিএনপি নেতারা এই মে দিবসের যে আলোচনা সভা এটিতে কিন্তু বক্তব্য রাখবেন এবং আমরা যেটি দেখছি যে ময়মনসিংহ মহানগরীর বিভিন্ন এলাকা থেকে যে শ্রমিক সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু একে একে মিছিল নিয়ে এই মে দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কিন্তু এখানে আসছে এবং আমরা ইতিমধ্যে কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে মহানগর যুব দলের একটি বিশাল বিক্ষোভ মিছিল এই বিএনপি কার্যালয়ের সামনে মহানগর শ্রমিক দলের যে সমাবেশ সেখানে যুক্ত হয়েছে এবং বিভিন্ন ওয়ার্ড থেকে শ্রমিক দলের নেতাকর্মীরা কিন্তু মিছিল নিয়ে এখানে এসেছেন এবং তাদের সাথে আমরা কথা বলি যে তারা যেটি বলেছেন যে শ্রমিকদের ক্ষেত্রে যে বৈষম্য দীর্ঘদিন যাবৎ বিরাজ করছে সেই বৈষম্য নিরসনের জন্য, সে বৈষম্য যেন দূর করা হয় সেই জন্যই কিন্তু তারা আজকে এই সমাবেশে যোগ দিয়েছেন এবং সমাবেশে কিন্তু তারা কথা বলছেন। বিশেষ করে পুরুষ শ্রমিক এবং নারী শ্রমিকদের যে বৈষম্য রয়েছে এবং বিভিন্ন শ্রেণী পেশার ক্ষেত্রে শ্রমিকদের যে ন্যূনতম মজুরির যে বিষয়টি রয়েছে সেই বিষয়গুলো যেন নিশ্চিত করা হয় এবং আরেকটি দাবি কিন্তু এখান থেকে করা হচ্ছে যে বিভিন্ন সেক্টরে এখনো অনেক ক্ষেত্রেই কিন্তু শ্রমিকরা বৈষম্যের শিকার, সেই বৈষম্য যেন নিরসন করা হয় সেই দাবি কিন্তু জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের শ্রমিক দলের যে সমাবেশ চলছে মে দিবসের তার সর্বশেষ। আজ মহান মে দিবস, আর সেই দিবসকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে নানা আয়োজন। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী সাজিদ আরাফাত এবং ময়মনসিংহ থেকে অন্যান্য সহকর্মীরা। এদিকে ন্যায়ভিত্তিক মজুরি কাঠামো প্রতিষ্ঠায় মালিক শ্রমিক উভয়কে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নিয়ে একথা বলেন তিনি। আগামীতে শ্রমিকের সরকারি প্রণোদনা দেওয়ার কথাও জানান তিনি। সরকার শ্রমজীবীদের পাশে আছে জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত, মজুরি বৃদ্ধি সহ নানা সুযোগ সুবিধা বাড়াতে কাজ করে যাচ্ছে সরকার। উপদেষ্টা আরও বলেন, এখনো অনেক শ্রমিক অধিকার থেকে বঞ্চিত। বৈষম্যহীন দেশ গড়তে তাদের জন্য কাজ করতে হবে। পরে মানিক মিয়া এভিনিউ থেকে মে দিবসের র্যালি শুরু হয়ে শেরে বাংলা নগরে গিয়ে শেষ হয়। আমরা এখন যেটা দেখেছি যে অনেক মালিকের গাফিলতি আছে, অনেক মালিক এই শিল্পকে অনেক আগিয়ে নিয়ে গেছে। তো কাজেই মালিক মজদুর এক না হওয়া পর্যন্ত একটা ভালো পরিবেশ তৈরি হয়, যেটা সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা যেন হয়। আমরা চেষ্টা করছি যে ভবিষ্যতে যদি সম্ভব হয় তাহলে শ্রমিকদের আরও কিছু প্রণোদনা দেওয়া। শ্রমিকের অমানবিক জীবনের অবসান ঘটাতে চায় জামায়াত ইসলামী। সকালের রাজধানীর পল্টন মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, দল মত ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করবে তার দল।
সকাল 9টার আগেই পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। সমাবেশে ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত সরকার গঠন করলে নারীরা স্বাধীনভাবে কাজ করতে পারবে। কর্মক্ষেত্রে নারীর জন্য আলাদা নামাজের স্থানের ব্যবস্থা করার আহ্বানও জানান তিনি। সমাবেশে যোগ দিয়ে জামায়াতের কেন্দ্রীয় নেতারা বলেন, শ্রমিক ও মালিকদের দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়েছিল কমিউনিজমের ভ্রান্ত ধারণা। চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত সমাজ করতে পারলেই শ্রমিক বান্ধব রাষ্ট্র গঠন করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি। আমরা চাই মালিক পক্ষ এটা বুঝবে, শ্রমিক বাঁচলে আমার শিল্প বাঁচবে, আমার ব্যবসা বাঁচবে। শ্রমিক যদি না বাঁচে আমার ব্যবসা এবং শিল্প বাঁচবে না। আবার শ্রমিকরাও বুঝবে, উদ্যোক্তা মালিক শিল্পপতি যারা আছেন তারা যদি বাঁচে তাইলে আমরাও বাঁচবো। কারণ আমার কর্মস্থলটাই যদি ধ্বংস হয়ে যায় আমি দাবিটা করবো তার কাছে। এই জন্য উভয় পক্ষেরই এখানে দায় আছে, দায়িত্ব আছে। মে দিবসে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক জনতার সমাবেশ করছে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নয়াপল্টনে আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার, সরাসরি চলে যাব তার কাছে। সিফাত, আপনি দেখতে পাচ্ছি যে আপনার পেছনে বেশ অনেক যারা নেতাকর্মী তারা যুক্ত হয়েছেন। এখনই জানতে চাচ্ছি যে নেতারা এখন পর্যন্ত এসে পৌঁছেছেন কিনা এবং সার্বিক সেখানকার আজকের অবস্থা কি আপনার মাধ্যমে জানতে চাই। অনেক আমার পেছনে যে মানুষগুলো দেখছেন এগুলো এখানকার বেশিরভাগ মানুষই শ্রমজীবী এবং বিএনপির যে অঙ্গ সংগঠন শ্রমিক দলের তারা কর্মী নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে আজকে এখানে এসেছেন। জানেন আজকে অনেকেরই আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে তাদের ছুটি এবং সেই ছুটিতে তারা তাদের যে ন্যায্য অধিকার সেটি আদায়ের জন্য রাজপথে বিএনপির ডাকা যে শ্রমিক দলের যে সমাবেশ সেই সমাবেশে তারা এসে যোগ দিয়েছেন। এবং আমরা যেটি দেখছি আশপাশ থেকে যতগুলো শ্রমিক দলের যতগুলো থানা রয়েছে সবগুলো থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে উপস্থিত হচ্ছেন শ্রমজীবী মানুষরা। এখানে আমরা পোশাক শ্রমিক থেকে শুরু করে রেল শ্রমিক, পরিবহন শ্রমিক, সব ধরনের শ্রমিক আমরা দেখতে পাচ্ছি এবং তারা এখানে একেবারে বলা যায় যে তাদের এই ন্যায্য অধিকার আদায়ের জন্য আজকের যে আনুষ্ঠানিক যে দিনটি 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস সেটিতে তারা স্লোগানে মিছিলে মুখরিত করে রাখছে রাজপথ। অন্যান্য যেই রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন রাষ্ট্রীয়ভাবে এই দিবসটি পালন করা হচ্ছে এবং আজকে যেহেতু সরকারি ছুটি অনেক শ্রমিকে আজকে ছুটিতে রয়েছেন এবং তারা বলছেন যারা আজকে ছুটি পায়নি এবং যে ন্যায্য অধিকার আদায়ে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা নির্বিচারে হত্যার শিকার হয়েছে সেই শ্রমিকদের দাবি আদায়ে সে আমেরিকা থেকে ঢাকা, শিকাগো থেকে শুরু করে নিউ মার্কেটে পর্যন্ত এই যে শ্রমিকদের সব সময় তারা যে বঞ্চনার শিকার হন সেখান থেকে তারা যেটি বলছেন তাদের ন্যায্য অধিকার যাতে তারা পান। এবং এখানে আমরা রেল শ্রমিক দল দেখতে পাচ্ছি তারা যেটি বলছে অবসরমুক্ত রেল শ্রমিক দল তারা চান 50 টাকা ভাতা চায় না, তারা রেশন চায়। অর্থাৎ তাদের যে নানা দাবি সেটি কিন্তু তারা তাদের যে স্লোগান মিছিল এবং সেই সাথে প্ল্যাকার্ড যেগুলো রয়েছে সে প্ল্যাকার্ডে তারা কিন্তু এখানে এসে বলছেন। এবং আমরা যেটি দেখছি রেল শ্রমিক, পরিবহন শ্রমিক, পোশাক শ্রমিক সকলেই বলছেন যে তাদের যে ন্যায্য দাবিগুলো সেগুলো যাতে মেনে না হয় সামনে শ্রমিক দিবসের আগে। এই ছিল আমার কাছে নয়াপল্টন থেকে সবশেষ। নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। সেখানে মহান মে দিবস উপলক্ষে রয়েছে বিএনপির আয়োজন। যাদের হাতে গড়ে উঠেছে সভ্যতা তাদের জন্যই নির্ধারিত আজকের এই দিনটি মে দিবস। সারা বিশ্বেই পালিত হচ্ছে একযোগে শ্রমিকের অধিকার আদায়ের এই দিনটি। 8 ঘন্টা কাজের দাবিতে সেই 1886 সালে শ্রমজীবীদের আত্মত্যাগে পূরণ হয় এই দাবি। বিশ্বব্যাপী তৈরি হয় নতুন এক আইন যার নাম শ্রম আইন। কিন্তু বাংলাদেশের অনেক পেশায় এর বাস্তবায়ন এখনো দেখতে পাওয়া যায় না। তাদের প্রতিবাদ, কষ্ট আর অভিযান ফুটে ওঠে তাদের গানে, গল্পে, কথায়। উঠে আসে জীবন জীবিকার গল্প, পূর্বপুরুষের ইতিহাস। মে দিবসে শ্রমজীবীদের যাপিত জীবনের কথাই শুনবো শাহাদাত অব্রর প্রতিবেদনে।
পৃথিবীর গান বুনে চলে যে শ্রমিক, তার মুখে নেই মে দিবসের খুশি। আইনের বইয়ে লেখা 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম আর 8 ঘন্টা অবকাশ। বাস্তবে তার দেখা নেই, তাই কাজের পাশাপাশি চলে গুনগুন, হয়ে ওঠে তাদের গান। আমার জেল হবে না ফাঁসি হবে গো, উখিলে তো কইল না, মেহাদেশের শামসুল হক জামিন দিল না আমারে, মেহাদেশের শামসুল হক জামিন দিল না। মাঝির গানে বাজে ভাটির কান্না, জোয়ারের ডাক। থানায় যারা মিথ্যা কেস করিল। এই যেমন হামিদ মাঝি গানে গানে বলছিলেন তার শঙ্কা ও প্রতিবাদের কথা। মেহাদেশের শামসুল হক জামিন দিল না। হ্যাঁ, এই আস্তে আস্তে রাখতেছি, মনে হয় যে 12টায় 10টায় যে সুযোগ পাই ওই সময় মনে হয় যে আমার ফুর্তি করে একটু মনের ফুর্তি আসে, একটু ওই গান গাই। মাঠের গান ফসলের মতোই। ওই কাল গাড়িয়াল ভাই আর কত কাল থাকবো গো আমি পন্থের দিকে চাইয়া। মাটির ঘ্রাণ আর পরিশ্রমের ছবি আঁকে শব্দে শব্দে। নারীর মন মন পহইরা রয়রে। এই গান শুধুই কৃষকের, শুনেছেন পূর্বপুরুষের কণ্ঠে, আর এখন গান ধরেছেন নিজেই। এই খেতে পাট খেতে নিয়ে তো ওই খেতে ধান কাটতো, ওই গান গাইতো, শিয়াল বেড়ে শিয়াল কয় খাটাল বেড়ে জীবন বাঁচায় উপায় না রে। হ্যাঁ, এই ধরনের গান, বিভিন্ন ধরনের গান গাইতো। রহিম বাসার রূপান গান শোনো তাজেল গো মন না জেনে প্রেমে মইজনা। ডকের পাশেই ঘাট, লেবারদের বুকে জমে থাকা ক্লান্তি রূপ নেয় গুনগুন গানে। গান এখানে মনের কথা বলে। বন্ধু বান্ধবের সাথে সন্ধ্যার পরে ধরেন রাত 9টা থেকে 10টা পর্যন্ত, আবার কোনো সময় 12টা বাজে, গান বাজনা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে দিতে। কামারের হাতুড়ি শুধু লোহা গড়ে না, গড়ে ইতিহাস। এই যে কামার হাতুড়ি আর আগুনের তাপে পুড়ে যে কাজ শুরু করে, সেই কাজ শেষ হয় 12 ঘন্টা পর। দিনে 8 থেকে 900 টাকা পায়। হয় অসুস্থ, তবু করতে হচ্ছে এই যুদ্ধ। যে পরিমাণ টাকা পয়সা পায়, যে টাকা পয়সাতে ছেলে মেয়ে খাওয়া পড়াইতে শেষ, চাকরি বাকরি কোথায় থেকে করানো। আর এই হিসেবে তো আমাদের আগুনেতে এমনিও পুরো জীবনও শেষ, এমনিও শেষ। এই যে গরমে আবার অসুস্থ হয়ে যায়। আমরা রেগুলার তো কাজ করতে পারি না, হয়তো সপ্তাহের মধ্যে একদিন গ্যাপ যায়, বা আমরা পুরো সপ্তাহে কাজ করি, আবার 15-20 দিন একটা না কাজ করি। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই গো, আমি তো সেই ঘরের মালিক নই। তবু তারা আশায় বাঁচেন, ধরেন তাদের নিজ পেশা, নিজস্ব গান। গবেষকরা বলছেন তাঁতি, কামার, কুমার সব পেশার আছে আলাদা আলাদা গান, সুর ও প্রকাশভঙ্গি। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহারে হুকুমধারী। প্রত্যেকটা গানে দেখবেন যে খুব সিগনিফিকেন্টভাবে শ্রমজীবী মানুষদের, তাদের যে সৃজনশীলতা, তাদের যে শ্রম ঘন উৎপাদন ব্যবস্থা এবং প্রাণ প্রকৃতির সাথে তার যে জীবনের সম্পর্ক, সেখান থেকে আসলে এই গান তৈরি হয়েছে। আমি কি দিয়ারান্ধুন ও নারে রায়ানবো বালায়ে হেই না বা আসর গোরে রে। প্রত্যেক পেশা ও জীবনের যেমনি গল্প আলাদা, তেমনি কিন্তু প্রত্যেক পেশা ও জীবিকার গানগুলো হয় আলাদা আলাদা। এখানে এসে আমরা লক্ষ্য করেছি প্রত্যেকেই কিন্তু হচ্ছে যেই কাজের ফাঁকে নিজের যেই পছন্দের গানটি আছে সেটি গুনগুন করে গাইছেন, এবং সেই গানে প্রকাশ পাচ্ছে তাদের জীবন যুদ্ধের কথা, তাদের কর্ম ও পরিশ্রমের কথা। শাহাদাত অবশ্য এখন
ঢাকা। রাজধানীর শেরে বাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। কাজে এটা আমাদের সবার দায়িত্ব, যারা এই নতুন বাংলাদেশে বিশ্বাস করে, যারা এই নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রাণ দিয়েছে, যারা নতুন বাংলাদেশ গড়ার জন্য আহত হয়ে জীবনের সংগ্রামে রত আছে, আর যারা তাদের প্রতি সমর্থন দিয়েছে। এটা আমাদের দায়িত্ব এবং একই সঙ্গে এটা আমাদের মস্ত বড় সুযোগ। এরকম আকাঙ্ক্ষা আগে কোনোদিন একযোগে এত কঠোরভাবে সৃষ্টি হয়নি, আজকে যেভাবে সৃষ্টি হয়েছে। শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সাহেব খুব সুন্দর করে আমাদের যত আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশের শ্রমিকদের কি হবে সেগুলো তুলে ধরেছেন তাদের কমিশনের রিপোর্টে, এবং সেটা উনি ভালো করে বুঝিয়ে দিয়েছেন। এটা শুধু শ্রমিকদের পক্ষ থেকে বলার কথা না, সকল পক্ষকে নিয়ে, সকল পক্ষের অংশীদারিত্বে এই কমিশনের রিপোর্ট রচনা হয়েছে। তারা যেসব কথা বলেছেন, যেসব সুপারিশ করেছেন, আমি ব্যক্তিগতভাবে অভিভূত হয়েছি। এত সুন্দর করে এত কঠিন বিষয়গুলোকে তুলে ধরেছে। আমি তাকে অনুরোধ করছিলাম আমাদেরকে একটা তালিকা দেন যেগুলো তাড়াতাড়ি করা যায়। তিনি সঙ্গে সঙ্গে বললেন, আমি প্রস্তুত হয়ে এসেছি, তালিকা আপনার জন্য নিয়ে এসেছি। আশু করণীয়, আমাদের দায়িত্ব হলো আশু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা। এগুলো করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব। কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নাই। এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। আমরা গৌরবান্বিত হয়ে বলতে পারবো আমরা সেই পথেই যাত্রা করেছি এবং সেই পথে চলা আমরা অব্যাহত রাখব। আজকে ভালো লাগলো সবার কথা শুনে, সবার সঙ্গে দেখা করে। আমাদেরকে সবাইকে অনুপ্রাণিত করেছে। আমি বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছি সবাইকে একসঙ্গে দেখে এবং সবার কথা শুনে। আমি লিখিত বক্তৃতাটা পাঠ করি। উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, কূটনীতিকবৃন্দ, ইয়োর এক্সেলেন্সিজ, আইএলও সহ বিদেশি সংস্থার প্রতিনিধিবৃন্দ, শ্রমিক ও মালিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত সম্মানিত সুধী, আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের সাথে সংহতি প্রকাশের এক ঐতিহাসিক গৌরবময় দিন। দৈনিক ৮ ঘন্টা শ্রম, ন্যায্য মজুরি ও শ্রমের মর্যাদা আদায়ের লক্ষ্যে 1886 সালের 1 মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটে শ্রমিক শ্রেণীর রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিক ও শ্রমের মর্যাদা সম্মানের সাথে বিশ্বময় স্বীকৃতি লাভ করেছে। সেই প্রেক্ষাপটে এটি শুধু একটা সাধারণ দিবস নয়,
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনের সংগ্রামের অনুপ্রেরণার উৎস। তার সঙ্গে এখন যুক্ত হয়েছে আমাদের অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থান। এই জুলাই অভ্যুত্থানের কনটেক্সটে পহেলা মে আবার নতুন বার্তা নিয়ে আমাদের কাছে আসলো। এবার আমরা তার অন্তর্নিহিত যে বার্তা সেটা প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি নিয়ে আমাদের যাত্রা। শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার ঐতিহাসিক এই দিনে যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে শ্রমিক অধিকার স্বীকৃতি পেয়েছে তাদের সহ দেশের সকল মেহনতি মানুষের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। এই মহান দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল শ্রমজীবী মানুষের যারা 24 জুলাই গণ অভ্যুত্থানে নিহত হয়েছে। এই বছর পহেলা মে এক অনন্য তাৎপর্যের দিন, কারণ মহান মে দিবসের পাশাপাশি একই সঙ্গে আমরা জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2025 পালন করছি। শ্রমিক মালিকের সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে মে দিবসের গুরুত্ব অপরিসীম। এই বছর মে দিবসের প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গর্ব এ দেশ নতুন করে। আমাদের দেশের টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি শুধু একটা স্লোগান নয়, বরং জাতীয় জীবনের উন্নয়নের ভিত্তি। কারণ শ্রমিক মালিক পরস্পরের পরিপূরক এবং তাদের যৌথ প্রচেষ্টায় একটি শক্তিশালী, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একটি জাতির অগ্রগতির মূলে রয়েছে পরিশ্রমী শ্রমজীবী জনগণ এবং দায়িত্বশীল মালিক শ্রেণী। একজনের পরিশ্রম এবং আরেকজনের নেতৃত্ব, ব্যবস্থাপনা ও বিনিয়োগ মিলিয়েই বৃদ্ধি পায় উৎপাদনশীলতা, গড়ে ওঠে শিল্প ও অর্থনীতি। বাংলাদেশের পোশাক খাত, কৃষি, শিল্প, নির্মাণ, পরিবহন, প্রযুক্তি প্রতিটি খাতের উন্নতির পেছনে রয়েছে শ্রমিকের পরিশ্রম। আর এই শ্রমিকের পরিশ্রম এবং মালিকের মেধা। দেশকে নতুন করে গড়ে তুলতে হলে এই ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে এবং তৈরি করতে হবে শ্রমিকের সম্ভাবনা, যাতে তারা যেন উদ্যোক্তা হবারও সুযোগ পায়। সুপ্রিয় উপস্থিতি, শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক শ্রম কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশের শ্রমমানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নতিকরণে আমরা কাজ করছি। আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে একটা রোডম্যাপ এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি সময়াবদ্ধ জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন করছি। চীন মৈত্রী সম্মেলনে মে দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য উপস্থাপন করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। হজযাত্রার তৃতীয় দিন আজ। আগামী 31 মে পর্যন্ত প্রায় 87,000 বাংলাদেশি হজ পালন করতে যাবেন। হজ ফ্লাইটের সবশেষ খবর জানাতে আশকোনা ক্যাম্পে সহকর্মী তহিদুর তারেক আছেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। তারেক, আপনার থেকে জানতে চাই, আজ কয়টি ফ্লাইট এবং কতজন যাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবেন, কোনো তথ্য এখন পর্যন্ত পেয়েছেন কিনা? জি, অনেক যেমনটা আপনি বলছিলেন যে এইবার যে হজ রয়েছে, এই হজ মৌসুমে প্রায় 87,100 জন বাংলাদেশি আসলে হজ পালন করতে সৌদি আরবের উদ্দেশ্যে গমন করবেন। যে প্রশ্নটি আপনি রেখেছেন যে আজকে কতজন যাচ্ছে, কতটি ফ্লাইট রয়েছে, সেই ব্যাপারে আমরা জানার চেষ্টা করেছি এবং জানতে পেরেছি যে আজকে 10টি ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে যাবে সৌদি আরবের উদ্দেশ্যে এবং সেই জায়গাতে হজযাত্রীর সংখ্যা রয়েছে প্রায় হজযাত্রী 4,100 জন হজযাত্রী ঢাকা থেকে ছেড়ে যাচ্ছেন সৌদি আরবের উদ্দেশ্যে।
এবং একই সাথে যে বিষয়টা আমরা একটু জানিয়ে রাখতে চাই যে এই সার্বিক যে ব্যবস্থাপনা রয়েছে এবছরের হজ যাত্রার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বিষয়ে আসলে হজযাত্রীদের যে মন্তব্য আমরা পেয়েছি তারা বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং একই সাথে তারা বলছেন যে গতবারের তুলনায় তারা আসলে খুব যারা একাধিক হজ করছেন তারা বলছেন যে এর আগের বারের তুলনায় তারা বেশ স্বাচ্ছন্দ্যে এবার হজযাত্রা করতে পারছেন। তবে আমরা বেশ কিছু অভিযোগও পেয়েছি গেল 3 দিনে যে হজ যাত্রা যে ফ্লাইটগুলো ঢাকা থেকে ছেড়ে গেছে এই ফ্লাইটগুলোর মধ্যে 23 জন হজ যাত্রী আসলে তাদের ফ্লাইট ধরতে পারেনি, কারণ হিসেবে বলা হচ্ছে তাদের যে ভিসা রয়েছে সেই ভিসা সংক্রান্ত জটিলতার কারণে তারা তা করতে পারেনি। এই বিষয়ে আমরা জানতে চাওয়ার পর এখানকার যিনি সংশ্লিষ্ট পরিচালক রয়েছেন তিনি জানিয়েছেন যে এই ভিসা সংশ্লিষ্ট যে জটিলতা রয়েছে সেটা মূলত আসলে সৌদি আরব থেকে এই সমস্যাটা হচ্ছে তাদের হজ সংক্রান্ত যে অ্যাপটি রয়েছে তা হালনাগাদ কার্যক্রম চলমান থাকার কারণে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। তবে তিনি আশ্বস্ত করেছেন খুব দ্রুতই আসলে এই সমস্যার সমাধান হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। তৃতীয় দিনের মতো হজ যাত্রায় আজ প্রায় 4100 জন যাচ্ছেন সৌদি আরবে। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী তৌহিদুর তারেক। উত্তরের জেলা পঞ্চগড়ের ব্যবসা বাণিজ্যে কুরিয়ার আর পার্সেল সার্ভিস আমূল এক পরিবর্তন ঘটিয়েছে, যেখানে হস্তশিল্প, কৃষি সহ প্রায় সব ধরনের পণ্য ও প্রয়োজনীয় কাগজপত্র আদান প্রদানে হয়েছে নতুন যেন এক দিগন্তের সূচনা। আর এতে করে গতি বেড়েছে ব্যবসা বাণিজ্যে। প্রান্তিক এই জেলা থেকে দৈনিক কোটি টাকার পণ্য লেনদেন হচ্ছে কুরিয়ার আর পার্সেল সার্ভিসের মাধ্যমে। বাকিরা জানাচ্ছেন লুৎফর রহমান। পঞ্চগড় জেলা শহরের সফল উদ্যোক্তা খাদিজা আক্তার, তার প্রতিষ্ঠানের তৈরি নকশিকাঁথা এখন যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। খাদিজা আক্তারের ব্যবসাকে সহজ করে দিয়েছে বিভিন্ন কুরিয়ার ও পার্সেল সার্ভিস, যার মাধ্যমে দ্রুত সময় ও সহজেই গন্তব্যে পৌঁছে যাচ্ছে পণ্য। কন্ডিশনে আমরা দিয়ে দিই কুরিয়ারে প্যাকেট করে। এটা আমাদের আর কোনো থাকে না, খরচ থাকে না। কুরিয়ার মাধ্যমে ওরা টাকা ওখান থেকে মাল নিয়ে যায়, টাকা দিয়ে মাল নিয়ে যায়, পরে আমরা কুরিয়ার থেকে টাকাটা নিয়ে আসি। খাদিজা আক্তারের মতো জেলার ছোট বড় উদ্যোক্তাদের ব্যবসার প্রসার সহজ হয়েছে। জেলায় 8 থেকে 10টি কুরিয়ার ও পার্সেল সার্ভিস প্রতিষ্ঠানের মাধ্যমে চা, মরিচ, সুপারি, বাদাম সহ প্রায় সব ধরনের পণ্য সামগ্রী দেশ জুড়ে লেনদেন করা যাচ্ছে সহজেই। ক্যাশ অন ডেলিভারি সিস্টেমের কারণে বাড়ছে গ্রাহকদের আস্থা। পণ্য ক্রেতার কাছে পৌঁছা মাত্রই মিলছে টাকাও। 10 বস্তা 5 বস্তা মাল লেগে তো এক গাড়ি মাল দেওয়া যায় না, এই জন্য এই কুরিয়ারের মাধ্যমে দিলে মোটামুটি আরে 1 বস্তা 5 বস্তা এইভাবে দেওয়া যায়। কুরিয়ারের সুবিধা হচ্ছে যে সারা বাংলাদেশে এনাদের সার্ভিসটা অনেক ভালো, তাড়াতাড়ি এই গন্তব্যের মধ্যে মালটা পৌঁছায় এবং আমরা কন্ডিশনের টাকাটা সঠিক সময়ে পাই। 48 ঘন্টার মধ্যে মাল আমরা সেখানে নিরাপদে পৌঁছে যায় এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমরা টাকা পয়সার আগে যে ঝামেলা ছিলাম এই ঝামেলা থেকে আমরা মুক্তি পাচ্ছি। বিভিন্ন ডকুমেন্ট আদান প্রদানের মাধ্যমে শুরু হলেও বর্তমানে পণ্য আনা নেওয়ার সহজ মাধ্যমে পরিণত হয়েছে এই কুরিয়ার ও পার্সেল সার্ভিস। বিগত সময়ের তুলনায় প্রতিনিয়তই গতি পাচ্ছে নতুন এই সেবা। তাই তো দিনভর সেবা গ্রহীতাদের ভিড়ে ব্যস্ত সময় কাটে কুরিয়ার ও পার্সেল সার্ভিস প্রতিষ্ঠানের কর্মীদের। একটা ট্রাকে নিয়ে গেলে অনেক টাকা খরচ, আর কুরিয়ারে নিয়ে গেলে তুলনামূলকভাবে অনেক কম এবং দ্রুত গতিতে চলে যায়। এটা আগে যে মালামাল পাঠাতো গাড়িতে, ট্রাকে, তখন মালামাল ক্ষতি হতো, হারাতো। এখন কুরিয়ারে মাল দিলে নিশ্চয়তা থাকে, হারায় না, ক্ষয়ক্ষতি হয় না। এই কারণে মানুষ কুরিয়ারে মাল পাঠায়। অল্প সময়, নিরাপদ আর ঝামেলাহীন সুবিধার কারণে কুরিয়ার ও পার্সেল সার্ভিস প্রতিষ্ঠানে দিন দিন আস্থা বাড়ার পাশাপাশি দৈনিক কোটি টাকার পণ্য লেনদেনে প্রান্তিক জেলার অর্থনীতিও সমৃদ্ধ হচ্ছে বলে জানান বিসিক কর্মকর্তা। খুব দ্রুত আমাদের প্রোডাক্ট, আমাদের উদ্যোক্তাদের প্রোডাক্ট হচ্ছে ক্রেতার কাছে চলে যাচ্ছে। নিঃসন্দেহে এই কুরিয়ার সার্ভিসটা আমার কাছে অনেক ভালো মনে হয়, এতে অনেক কর্মসংস্থানেরও সৃষ্টি হচ্ছে। পণ্য কিংবা ডকুমেন্ট পরিবহনে নতুন দিগন্তের সূচনা করেছে এই কুরিয়ার নির্ভর বাণিজ্য, যেখানে শহর আর গ্রামের দূরত্ব এখন আর কোনো বাধা নয়। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধসে প্রাণ হারিয়েছে 2 স্কুল শিক্ষার্থী। আহত হয়েছে আরও 2 শিশু। সকালে কোরিয়ান ইপিজেড এলাকায় ফুটবল খেলার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আনোয়ারার বৈরাক ইউনিয়নের স্কুল শিক্ষার্থী রোহান ও মিসবাহ। স্থানীয়রা জানায় বেশ কিছুদিন ধরেই নির্বিচারে পাহাড় কাটা হচ্ছে। এদিকে গত রাতেই বৃষ্টিতে নরম হয়ে যায় পাহাড়ের মাটি। আর এই অবস্থায় সকালে রোহান, মিসবাহ সহ কয়েকজন শিশু কোরিয়ান ইপিজেড এলাকার ফুটবল মাঠে খেলতে গেলে এই ঘটনা ঘটে। এই সময় পাহাড় ধসে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় রোহান আর মিসবাহ।
গুরুতর আহত হয় সিয়াম ও সিফাত নামে আরও 2 শিশু। পরে তাদের উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, পরে তাদের পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। চলতি বছর এটি চট্টগ্রামে প্রথম পাহাড় ধসে নিহতের ঘটনা। তবে চট্টগ্রামে প্রতি বছরই বর্ষা মৌসুমে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের জম্মু কাশ্মীরে পেহেলগাম কাণ্ডের পর টানা 7ম দিনের মতো লাইন অফ কন্ট্রোলে বন্দুক যুদ্ধে জড়ালো ভারত ও পাকিস্তানের সেনারা। বিষয়টি নিশ্চিত করেছে এনডিটিভি। দুদেশের এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এবার ভারতের আকাশ সীমায় পাকিস্তানের সামরিক বিমান সহ সব ধরনের বিমান চলাচলে নিষেধাজ্ঞা দিল নয়াদিল্লি। এর আগে পাকিস্তানেও তাদের আকাশে ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেয়। এতে করে আগামী 23 মে পর্যন্ত ভারত পাকিস্তান 2 দেশের আকাশ সীমা পরস্পরের জন্য বন্ধ থাকবে। এই সময়সীমা আরও বাড়তে পারে বলে জানিয়েছে নয়াদিল্লি। এ পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 2 দেশকেই উত্তেজনা কমানোর আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। এদিকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে ইসরায়েল। ইতোমধ্যে পুড়ে ছাই প্রায় 3000 একর এলাকা। আর এর মাধ্যমে দাবানল নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকল বাহিনীর 1.5 শতাধিক দল ও 12টি বিমান। বুধবার সকালে জেরুজালেমের পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। বর্তমানে শহরটির অন্তত 5টি স্থানে আগুন নিয়ন্ত্রণের বাইরে। ইচ্ছাকৃতভাবে আগুন ছড়িয়ে দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। আর আগুন নেভাতে গ্রিস, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া ও সাইপ্রাসের সাহায্য চেয়েছে নেতানিয়াহু প্রশাসন। এবার নানা নাটকীয়তার পর অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ চুক্তিতে সই করল ইউক্রেন। বুধবার ওয়াশিংটনে এই চুক্তিতে সই করেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেস্টেন ও ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইউলিয়া সিরেডেনকো। এর মধ্য দিয়ে ইউক্রেনের বিরল খনিজ সম্পদে হস্তক্ষেপের সুযোগ পেল যুক্তরাষ্ট্র। চুক্তি সইয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধে খরচ হওয়া 350 বিলিয়ন অর্থ এবার সহজেই উঠাতে পারবে যুক্তরাষ্ট্র। যদিও ইউক্রেন বলছে ভিন্ন কথা। তারা বলছে যুক্তরাষ্ট্র শুধুমাত্র তাদের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে। ইউক্রেনের খনিজ ইউক্রেনেই থাকবে। অবশ্য এই নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। খেলার প্রসঙ্গ, সবশেষ 11টি ম্যাচে 5টি 50, তার সাথে আছে 90 পেরোনো 2 ইনিংসও। বলছি নারী দলের ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তার কথা। জানলে অবাক হবেন যে অথচ তাকেই প্রত্যাবর্তনের আগে দীর্ঘ সময় থাকতে হয়েছে জাতীয় দলের বাইরে। তবে নিজেকে ফিরে পাওয়ার এই পুরো অবদানটাই তিনি দিলেন কোচ সালাউদ্দিনকে। সুপ্তা প্রত্যাশা করেন বিশ্বকাপেও তার ব্যাটে আসবে এমনই রানের ফোয়ারা। বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান শাওন। চলমান প্রবাহে দেশের নারী ক্রিকেটকে যদি মনে করা হয় উদীয়মান কোনো তারকা, তবে সেথায় মধ্যমণি হয়ে আলোর বিচ্ছুরণ করছেন শারমিন সুপ্তা। জীবনে ব্যর্থতা যখন ঢেকে ফেলেছিল আলো দেয়ার শক্তি, তখন একাকী পথে নিজের দুর্বলতাকেই শক্তি বানিয়ে সুপ্তা ফিরেছেন আপন মহিমায়, আরও ভয়ঙ্কর রূপে। ব্যাটে রান খরা আর বাজে ফর্মের কারণে একসময় দলে জায়গা হারিয়েছিলেন দেশের নারী ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান। তবে 16 মাস পর যখন ফিরলেন, তখন নতুন এক সুপ্তার দেখাই পেল বাংলাদেশ। সবশেষ 11 ম্যাচে 550, আছে 90 পেরোনো 2টি ইনিংসও। এমন অতিমানবীয় প্রত্যাবর্তনের ক্রেডিটটা অবশ্য সুপ্তা দিচ্ছেন ক্রিকেটে নিজের পিতৃতুল্য কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। সব থেকে বড় যে জিনিসটা, সালাউদ্দিন স্যার আমার পাশে ছিলেন শুরু থেকে, এইখানকার জার্নিটা পাশে ছিলেন, আসছেন। যেমন স্যার বলে যে প্র্যাকটিসে যদি আমরা দেখা গিয়েছে একটা সিরিজ বা একটা টুর্নামেন্ট শেষ করে না আসি, তখন উনি বিভিন্ন ধরনের বড় বড় প্লেয়ারদের উদাহরণ দিতে, যে কোনো স্পোর্টসে কোনো প্লেয়ারদের আসলে রেস্ট বলে কিছু নেই। তুমি যদি অ্যাক্টিভ রেস্ট নাও, মেন্টালি তুমি ওটা নিয়ে ভাবো, বা নিজেকে প্রতিনিয়ত যে বড় করার জন্য যে সুযোগগুলো রয়েছে, অপরচুনিটিগুলো যে আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি, এই জিনিসগুলো স্যার অনেক শিখাইছেন। অভিজ্ঞতা নাকি মানুষের মাঝে আনে স্থিরতা আর বাড়ায় দূরদর্শী দীপ্তি। বিশ্বকাপের বাছাই পর্বে যেভাবে দলের হয়ে ঢাল রূপে চালিয়েছেন ব্যাটটা, বিশ্ব মঞ্চেও ধরে রাখতে চান তার ধারাবাহিকতা। সাথে কয়েকটি সেঞ্চুরি হাঁকানোর স্বপ্নও বুনছেন আপন মনে।
আল্লাহ হয়তো এর থেকে বেটার প্ল্যান করে রেখেছে, যা করেছি এর থেকে হয়তো বেটার প্ল্যান আছে। তবে আপনি সেই সঙ্গে দেখবেন যে আসলে আমি যে ইনিংসগুলো খেলেছি সবগুলো কিন্তু সেট হয়ে আউট হয়েছে। সব থেকে বড় যে জিনিসটা, যে সেট হয়ে যে আউট হওয়াটা, এটা একটা টিমের জন্য অনেক বড় একটা ক্রাইম। তো এই ক্রাইমটাও করতে চাই না। সেই সঙ্গে ওয়ার্ল্ড কাপে যদি সেঞ্চুরি মিলে এর মতো, তো দেখা গিয়েছে চাওয়া পাওয়া আর কোনো কিছুই হতে পারে না। দল হিসেবেও বিশ্বকাপে বাংলাদেশের সফলতার ছক এঁকেছেন এই নারী ক্রিকেটার। 3 বিভাগে ধারাবাহিকতা বজায় থাকলে পূরণ হতে পারে দেশের অধরা স্বপ্নটাও, মানছেন তিনি। এবার যদি আপনি এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই দেখেন, আমাদের কিন্তু টেলেন্ডাররাও টিমের জন্য অনেক অবদান রেখেছে। সবাই কিন্তু ব্যাটিং করতে পেরেছে এবং সবাই যে সুন্দর ব্যাটিং করেছেন, এটা আমাদের টপ অর্ডারের জন্য একটা ব্যাকিং। সামনের 4-5টা মাস আছে এবং খুব ভালো একটা প্রিপারেশন হবে। ইনশাল্লাহ আমরা আমাদের বেস্ট ওয়ার্ল্ড কাপটাই খেলতে যাচ্ছি। পরিশ্রম, অধ্যবসায় আর প্রচেষ্টাই যে বদলে দিতে পারে মানুষের ভাগ্য। শারমিন সুপ্তা যেন দাঁড় করিয়েছেন এমনই দৃষ্টান্ত। নিজের শেষটায় দলকে রেখে যেতে চান এমন স্থানে, যেথায় ক্রিকেটের পরাশক্তিরাও সমীহ করতে বাধ্য হয় বাংলাদেশকে। রেদওয়ান শাওন, এখন, ঢাকা। দর্শক, শেষ করছি এখন ঢাকা। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরো একবার। শ্রমিকের অবস্থা না বদলালে নতুন দেশ গড়ার স্বপ্ন পূরণ হবে না, বললেন প্রধান উপদেষ্টা। শ্রম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নই সরকারের লক্ষ্য। মহান মে দিবসে দেশ জুড়ে বর্ণাঢ্য র্যালি, সভা সমাবেশ, ন্যায়ভিত্তিক মজুরি কাঠামো প্রতিষ্ঠায় এক হয়ে কাজ করার আহ্বান শ্রম উপদেষ্টার। শ্রমিকের অমানবিক জীবনের অবসান ঘটাতে চায় জামাত, বললেন দলটির আমির। নয়াপল্টনে বিএনপির মে দিবসের সমাবেশ দুপুরে। চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধসে 2 স্কুল ছাত্রের মৃত্যু, আহত আরো 2 শিশু। ফের দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কে স্থানীয়রা। এবং 7ম দিনের মতো কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাবাহিনীর গোলাগুলি, উত্তেজনা কমানোর আহ্বান যুক্তরাষ্ট্রের। দর্শক, এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।